Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কথাটা যে আপাতমস্তক মিথ্যা তার জলজান্ত প্রমাণ আমরা পেয়েছি কিছুদিন আগেই। আসলে যারা সারা জীবন তর্ক করে মরে আদতে মোক্ষ লাভ হয় তাদেরই। অন্যদিকে যারা নিজের বিশ্বাসের কথা উচ্চকণ্ঠে চিৎকার করে বিজ্ঞাপন করে থাকে, ভাগ্যদেবী তাদের প্রতি কেন জানি না বড়ই নির্দয়। ব্যাপারটা পরিষ্কার হচ্ছে না? না হওয়ারই কথা। আসল গল্পে ঢুকতে গেলে সবার আগে আমাদের ছন্দবাণী ক্লাবের এবং সর্বোপরি আমাদের বড়দার পরিচয় দিতে হয়। বড়দা আমাদের ক্লাবের এক সদস্য। ক্লাবের প্রথম থেকেই আছে। কৈশোর উত্তীর্ণ হয়ে যৌবনে পা দেওয়ার মুখে আমাদের এই ক্লাব তৈরি হয়। আর আজ আমরা অনেক বছর ধরেই যৌবনের পথের পথিক। ক্লাবের মেম্বার বলতে আমি, অমূল্য, পৃথ্বী, চুনি, সোমনাথ, সচিন আর বড়দা। এদের মধ্যে বড়দার ব্যাপারে বেশ কিছু কথা না বললে তাকে ঠিক চেনানো যাবে না। কারণ কলকাতার খবরের কাগজে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর নাম প্রায়শই দেখা গেল, ভূতান্বেষী বড়দার নাম চোখে পড়ে না, আর অদূর ভবিষ্যতে পড়বে বলেও মনে হয় না। প্রেতচর্চায় বড়দার এই আগ্রহ অনেক দিনের। প্রেতজনী নিয়ে তার প্রচুর পড়াশুনো। দেশি বিদেশি কত লেখকের বই যে তার সংগ্রহে আছে তা সে নিজেই জানে না। প্রেতজনীতে বড়দার বিশ্বাস আর প্রেততত্ত্বের অগাধ জ্ঞান তার কাছে তৃপ্তিকর হলেও তার বাড়ির লোকজন এ ব্যাপারে খুব একটা সন্তুষ্ট নয়, সেটা বোঝা যায়। এমনকি বড়দার গিন্নি, যার গা থেকে তখনও নতুন বউয়ের গন্ধ যায়নি, তিনি অবধি বড়দার উপর অতিষ্ঠ ছিলেন। আমাদের মতে সে হলো ভূতের গল্পের ভাণ্ডার, আর অমূল্যের মতে সে বিশুদ্ধ গাঁজার ব্যাপারী। আমরা ঠাট্টা তামাশা করি, অমূল্য তো পারলে তাকে প্রহারেণ ধনঞ্জয় কথাটার মানে বুঝিয়ে দেয়। ক্লাব ঘরে বসে বড়দা গল্প শুরুর নাম নিলেই অমূল্য বেজায় খাপ্পা হয়ে তাকে গালমন্দ শুরু করে, নয়তো ক্লাব থেকে বেরিয়ে যায়। তবু এত ধিক্কার সত্ত্বেও বড়দা রোজ ক্লাবে হাজিরা দেয়। তার অগোছালো দাড়িগোপের ফাঁক থেকে একটা তৃপ্তির হাসি হাসে, আর গল্প বা প্রেততত্ত্ব নিয়ে কোনো গভীর আলোচনা শুরু করে দেয়। যাই হোক, যে গল্পটা আজ বলতে চলেছি সেটার সাথে বড়দা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে বড়দার মুখের গল্প এটা নয়, কারণ তাহলে সে গল্প কেউ বিশ্বাস করত না। যদিও আগেই বলেছি গল্পটা বড়দাকে নিয়েই, তবু এমন ভোজবাজি দেখাতে পারলে তাকে জাদুকর হুডিনির পাশে এক আসনে বসাতে হতো। বড়দার কথা অনেক হলো, এবার আসল গল্পে আসি। ঘটনাটা ঘটেছিল বেশ কয়েক বছর আগে, শীতকালে। হঠাৎই মাঘের হাড় কাঁপানো শীতের মাঝখানে বড়দার মাথায় বিষয়বুদ্ধি চাগার দিয়ে উঠল। আরে রাখো রাখো, বড়দা চাষবাস করতে গেছে না অন্য কিছু? আরে আমি বলছি ও বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বউটা ভদ্র ঘরের শিক্ষিত মহিলা, ও কতদিন এই বুজরুকি আর ভণ্ডামি আর সহ্য করবে বলো দেখিনি? আমারও তাই মনে হয়, বিনামূল্য। মানে বড়দা চাষ করছে এটা ভাবলি কেমন গাঁজাখড়ি মনে হয়। মানে বড়দারও সেই গল্পের মতো ওই একটা প্রফেসর কি একটা চশমা, টিকটিকির কথাটাও বাদ। আরে থামো, এই সন্ধেবেলা এই সমস্ত উল্টোপাল্টা কথা বলে মেজাজটা গরম করে দিও না। বড়দা চাষ করতেই যাক আর বউ তাড়িয়েই দিক, আমার কিচ্ছু আসে যায় না। কিছুদিনের জন্য তো অন্তত ওই
পাত্রের হাত থেকে মুক্তি পাওয়া গেল। ও এই আমাদের 14 পুরুষের ভাগ্য কি। না, ব্যাপারটা কি হলো বলো তো, গত 15-20 দিন হলো বড়দার কোনো খোঁজ খবর নেই। তা ব্যাপারটা কি তোমাদের ভাবি তুলছে না? এর আগে যার যেখানেই যাক একটা চিঠি অন্তত লেখে, এবার তো সেটাও। হাই, শরৎবাবুর বড়দা প্রেম একেবারে উঠলে উঠেছে। তা কেন হে, বড়দার এই গাঁজা ছাড়া কি তোমার আর দিন চলছে না? ও তা চলবে কি করে, তোমার বড়দা না থাকলে গল্প ভাবতে খুব অসুবিধা হয়ে যায়। তা আমি ভাবি অ্যান্টনি হোপসের উপন্যাস পড়ে অনুপ্রেরণা পাওয়ার পরও ওই সমস্ত গাঁজাখড়ি তোমার কলম দিয়ে নামে কি করে? তোমার কি বাবু লজ্জা শরম বলে কিছু নেই? তা তুমি যা বলো ভাই, বড়দা আমাদের একেবারে মজলিস। আরে থামো তোমরা, ভাই খাও। তোমাদের তো আবার যখন যেমন তখন তেমন, পাছে অমূল্য কিছু বলে বসে। এই কারণে তোমরা যেরকম রং বদলাও, গিরগিটিকেও তোমরা লজ্জা দিয়ে দেবে। মানে দেখো অমূল্য, এগুলো ঠিক না, আমরা রং বদলাই। আলবা কি কিসের কি? তুমি সৌচরণের গল্পটা ভালো বলনি। মোটাই না বলিনি। আরেকবার বলেছো মিথ্যাবাদী। চুপ জোচ্চা, তোমরা পুলিশ কি মাথা থামো। চিঠি বড়দা চিঠি দিয়েছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের জ্বালিয়ে খাওয়ার জন্য বড়দা আরো 100 বছর বেঁচে থাকবে। বন্ধুগণ, তোমরা ভূতের অস্তিত্ব সম্পর্কে সন্দিহান এবং আমার গল্পগুলো যে আষাঢ়ে সেই ইঙ্গিত অমূল্য সহ তোমরা সকলেই করে থাকো। তা তোমাদের মতো অন্ধ নাস্তিকদের মনে বিশ্বাস জন্মাতে গেলে প্রত্যক্ষ প্রমাণ চাই। তাই বলছি, নিজের চোখে ভূত দেখতে চাও, ভূতের সাথে কথা বলতে, ভূতের সাথে করকম্পন করতে চাও, তাহলে চলে এসো। আমি এখানে আসার পর আমাদের কাছারি বাড়িতে একটি অশরীরী আত্মার সাথে পরিচয় হয়েছে। অত্যন্ত মিশুকে লোক, প্রত্যেক দিন অনেক রাত পর্যন্ত আমাদের গল্পগুজব চলে। তা তিনি তোমাদের সাথে কথা বলতে, মানে দেখা দিতে এবং কথা বলতে রাজি হয়েছেন। আপত্তি না থাকলে সবাই মিলে চলে এসো। এক রাত এখানে থাকলেই চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হবে। তা কবে আসছো জানিও, এখান থেকে উমুক ট্রেনে নেমে উমুক জায়গায় হেঁটে পৌঁছতে পারবে। 20 দিন জিরিয়ে নিয়েছি না, এখন একটা বড় ধরনের বুজরুকি দেখাবার ফোন দিয়ে আসছি। বুঝলো কি, কিন্তু ভূতের সাথে করকম্পন। সেটা যতস্থানে গেলেই জানা যাবে। কবে যাবে বলে ঠিক করেছো? আমি যাচ্ছি না। দেখো ভাই, ক্লাবে বসে বড়দার গল্প শোনা ভালো, কিন্তু তার কথায় বর্ধমানের কোনো গ্রামে গিয়ে একটা ভুতুরে ইয়ার্কিকে প্রশ্রয় দিতে আমি রাজি নই। ভয় পেয়ে গেছে, ঠিক আছে। ও আরেকটা কথা, ও সবাইকে বলে রাখছি, আগে থেকে কেউ কিন্তু বড়দাকে কিছু খবর টবর দিও না, জানিও না। ও বুজরুক আবার যদি খবর পায় আগে থেকে, না জানি কি সমস্ত ফোন দিয়ে এটা আমাদের বোকা বানানোর চেষ্টা করবে। খুব সাবধানে। থামো তো তোমরা, চুনি তুমি যেতে না চাইলে যেও না, আমি কিন্তু যাচ্ছি। সোমনাথ তো সেই বাড়ি করার পর থেকে আশা ছেড়ে দিয়েছে, আর সচিন সেই দক্ষিণ ভারত ঘুরেই গেল। অমূল্য তুমি যাবে তো? হালবান, আমি এই সমস্ত বুজরুকি কেউ ভয় পাই না, তুমি নিশ্চয়ই জানো। আমি তো যাচ্ছি, ভূতের সাথে দেখা চাই হোক আর চাই নাই হোক, একটা আউটিং তো হবে। তাহলে ওই কথাই রইল, আমি অমূল্য পৃথ্বী মঙ্গলবার কিন্তু যাচ্ছি। একদম। দেখি বড়দাবাবু আমাদের কি ভূত দেখায়। দেখা যাক। স্টেশন থেকে একটুখানি গেলেই নাকি ওর গ্রাম, এর নাম একটুখানি। কি গো? আরে বুঝছো না, এই রাস্তা কি আর মা বাবা কিলোমিটার বা মাইলে? এই রাস্তা মা বাবা ভৌতিক এককে, ভৌতিক মাইলে। না, কথাটা নেওয়া ঠান্ডা নয়, রাস্তা তো শেষই হয় না। এই বড় তার অট্টালি। এই বড়দা কোথায় হে, তোমার বাবু? বড়দা তোমার বাবু। ও হে, এ তো বোয়া বলে মনে হচ্ছে। মাটি খেয়েছি। ওই গোপাল, কোথায় যাবো? অমূল্য, মনে তো হচ্ছে ওই ঘরটার দিকে যেতে বললো, চলো দেখি যাই। চলো দেখা যাক।
আরে তোমরা এসো এসো। জুতো কোথায় খুলবো বল? আরে জুতো খুলে দাও না, খাটের পাশে খালি হবে। তা কি ব্যাপার কি তোমার? এই এতক্ষণ ধরে যে আমরা ডাকাডাকি করছি, ঘরেই যখন আছো তো দরজাটা খুলছো না কেন? দেয়ালা হচ্ছিল নাকি ওই সেই বড় কলকে শুরু করে দিয়েছো? সত্যি সত্যি না অমূল্য, তোমার না আমার পিছনে লাগাটা আর গেল না। এই দাঁড়াও দাঁড়াও, একটু ঢুকতে দাও। বসো। ভালো করে এই বজ্রুকে চেহারাটা এবারে খুলে দিতে। ভালোই ঠান্ডা পড়েছে বলো। তেমন লাগেনি, গরুর গাড়িতে আস্তে আস্তে ভালো। আহ হ্যাঁ বেশ, দাঁড়াও তোমাদের চা দিই। বাবা, আমাদের জন্য চা নিয়ে বসেছিলে তো দেখছি। ওই না, আসলে সিগারেটটা তো খুব একটা পাই না এখানে, চাটাই খাই, ওই জন্য। নাকি তোমার আগন্তুক ভূতেরা ওই চাটা খুব পছন্দ করে? না, তারা চীনের ভূত বুঝি? তারা আসলে আগুন টাগুন থেকে একটু দূরে থাকতেই ভালোবাসে। না বেশ জমবে বলো। ঠান্ডার মধ্যে। তা তুমি খাবে না? না, আমি একটু আগেই খেলাম। তা বলো হে, তোমার ভূত ভূত কোথায়? আরে এত অধৈর্য হলে হয় অমূল্য? ধৈর্য ধরো, সবুর করো, সৌরে মেওয়া ফলে। তারপর আর কি এলো না, এই চুনি, তারপরে সচিন তো দক্ষিণ ভারত গেছে, যাই হোক। আর কি এলো না? না, তোমার ওই ভেজাল ভূতের খপ্পরে পড়ার ইচ্ছা আর কারণ নেই। ও বাবা, তোমার এখনো ধারণা আমি তোমাদের ভেজাল ভূত দেখাবো? বেশ, তিনি আসুন, তাহলেই বুঝতে পারবে তিনি ভেজাল কি খাবেন কি। আসবেন তো বটেই। তুমি কি ভাবছো আমি তোমাদের কলকাতা থেকে শুধু শুধু এত দূর দৌড় করে এনেছি? তার কি আসার কি কোনো স্থিরতা নেই? মানে ঠিক উনি কখন আসবেন? না, মানে আসার সময়ের কোনো স্থিরতা নেই। শুধু তাই না, তিনি যে কোন রূপে আসবেন সেটারও কোনো স্থিরতা নেই। সেটা আবার কিরকম? মানে তিনি মানুষের রূপে আসেন বটে, তবে সেই রূপ সবসময় একরকম হয় না। মানে ব্যাপারটা একটু খোলসা করে বললে ভালো হয় না? হ্যাঁ, মানে দেখো, তোমাদের তো আমি বলেছি প্রেতেদের নানা রকম শ্রেণীবিভাগ করা হয় আমাদের বাংলা মতে এবং বিদেশি মতে, যাই হোক। তো বাংলা মতে যেমন প্রেতের নানা ধরনের প্রকারভেদ, মামদ, ব্রহ্মদৈত্য, স্কন্ধকাটা। আবার ইংরেজি মতে ধরলে হচ্ছে রেত, গুল, পোল্টারগিস্ট ইত্যাদি। তা আমার এই প্রতিবেশী ভূতটিকে যে ঠিক কোন শ্রেণীতে ফেলবো এটা ঠিক ভেবে উঠতে পারিনি। মানে এক কথায় বলতে পারো বহুরূপী। গিরগিটি নাকি? না না, গিরগিটি হতে যাবে কেন? দেখো, এই ব্যাপারে আরেকটা কথা বলি। তোমাদের তো আমি বলেছিলাম না একবার ক্লাবে এক্টোপ্লাজম সম্পর্কে। ও সেই বস্তা পাতা জিনিস। বস্তা পচা বলো না, যাই হোক না, যাই হোক। তো যে ব্যাপারটা বলি, এই এক্টোপ্লাজম বিষয়ে নানা মুনির নানা মত। কেউ কেউ মনে করেন যে প্রেতাত্মা তার জড়দেহ ধারণের জন্য যে প্রয়োজনীয় মাল মশলা এটা সংগ্রহ করে জীবিত বস্তুর দেহ থেকে, এবং তাকেই এক্টোপ্লাজম বলে। আবার কেউ কেউ মনে করেন যে প্রেতাত্মা তার জড়দেহ ধারণের, মানে জড়রূপ ধারণের আর কি প্রমাণ হিসেবে প্রকৃতিতে যা ফেলে রেখে যায় তাই হলো এক্টোপ্লাজম। দিতে দিতে শুতলে যাচ্ছে। তা তুমি এই বহুরূপ ধারণ করাটা কিভাবে ব্যাখ্যা করবে? সেটাই বলছি। মানে দেখো, সাধারণত প্রেতাত্মা তার মৃত্যুর আগে যে জড়দেহ সেই দেহের রূপই ধারণ করে, যদি না তার কল্পনা শক্তি প্রবল হয়। ঠিক তোমার মতো, তোমার ভূত তার কল্পনা শক্তি প্রবল না হয় পারে। শরৎ বাবুর গল্পগুলো তো তোমার কল্পনা শক্তির জন্যই কাটছে বাজারে। কথাটা শোনো না, তুমি তো রীতিমতো ভূতকেও গুলিখোর বানিয়ে ছেড়েছো। পায়ের ধুলো দাও ভাই। তুমি থামো তো অমূল্য। তা বড়দা, তুমি প্রথম থেকে শুরু করো তো, কিভাবে ভূতের সাথে ঘনিষ্ঠতা কি হলো তারপর। হ্যাঁ সেটা বলি। তার আগে কথাটা আমাকে তো অমূল্যবাবু শেষ করতে দিলেন না, তো সেটাই শেষ করি। অমূল্য চুপ করে থাকবে তুমি। একদম না, মানে ব্যাপারটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রেতাত্মার কল্পনা শক্তি যদি প্রবল হয় তাহলে সেই এক্টোপ্লাজমের তারতম্য ঘটিয়ে নিজের রূপ ইচ্ছে মতো পাল্টে ফেলতে পারে। তখন সে যে কোনো মানুষের রূপ ধরতে পারে, যে কোনো মানুষের রূপ। যাই হোক, হ্যাঁ এবার বলি কিভাবে দেখা হলো। তবে হ্যাঁ, একটা কথা, গল্প আমি বলছি, তবে গল্প বলতে বলতে যদি তোমাদের মনে হয় যে তিনি এসেছেন তাহলে ভয় পেও না। আচমকা ভয় পেলে কিন্তু সব মাটি হয়ে। এই তোমার এসব তো আজে বাজে গল্প থামাও তো, আসল কথা এসো দেখি। কি ঠপ মারো, আমি একটু শুনতে চাই। বেশ, তাহলে শোনো।
এখানে আমার তো জানো দিন 15-20 হয়ে গেল আসা। তো কাজের মধ্যে দুই, সকালবেলা চাষবাস দেখাশোনা করি, বিকেলবেলা একটু হিসেবপত্র করে সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে ঘুম। গ্রামের বাড়ি, বুঝতেই পারছো, কাজকর্ম খুব একটা থাকে না রাতের পরে। এই ঘরটাতেই শুই। রোজ রাতে শোয়ার পর আমি খেয়াল করি যে ঘরে কি যেন খসখস শব্দে ঠিক যেন পা ফেলে হেঁটে বেড়াচ্ছে। প্রথম দুটো আমি ব্যাপারটাকে ঠিক খুব একটা আমল দিই, কিন্তু তৃতীয় রাতে ব্যাপারটাকে আমি আর অবহেলা করতে পারলাম না। রোজকার মতো সন্ধেবেলার হিসেবপত্র শেষ করে লেপটে মুড়ি দিয়ে, শীত তো বুঝতেই পারছো, যেই না শুয়েছি আবার সেই শব্দ। কিছুক্ষণ আমি মটকা মেরে পড়ে থাকার পরেও শেষে টর্চটা না জ্বালিয়ে আর পারলাম না। কেউ কি এসেছেন? আপনি কে জানি না, কিন্তু কিছু বলার থাকলে আমায় বলতে পারেন। আপনি ভয় পাবেন না, পাবো না। দাঁড়িয়ে রইলেন, বসুন। আমি এই ঘরটিতে থাকি। আপনি আশা থেকে ভাবছিলাম আলাপ করব, কিন্তু পাঁচে আপনি ভয় পান, এই ভেবে আর আসেনি। এই ঘরে প্রায় 25 বছর আছি। আমারই তৈরি করা এই ঘর, আর মৃত্যু হলো এই ঘরে। লেখ হয়েছিল, সৎকার করার লোক পাওয়া যায়নি। দেবতা নিয়ে শিয়ালে কুকুরে ছেঁড়াছিড়ি করলে, সেই থেকে এই ঘর থেকে আমার আর যাওয়াও হয়নি। কারোর সাথে দুলন্ড কথা বলার জন্য সবাই দাঁত কপাটে লেগে ঘুগনি খায়। আপনি যা, কেন যে সবাই আমাকে দেখে, আমার দেহ দেখে এরকম ভয় পায় বুঝি না। আচ্ছা, আমি যদি মাঝে মধ্যে এসে আপনার সাথে গল্প গুজব করি, আপনার আপত্তি হবে না? একদমই না, বরং ভালোই লাগবে আমার। ধন্যবাদ, বড় শান্তি পেলাম। এই 25 বছর একটু মানুষের সঙ্গ পাওয়ার জন্য ছটফট করছিলাম। আচ্ছা, আপনি চোখে দেখলে কি আপনি ভয় পাবেন? সত্যি বলছি, যারা বিভৎস নয়, সাধারণ মানুষের মতো। না, ভয় পাবো না। তবে আলোটা জ্বালো। মুহূর্তের জন্য দেখলাম তাকে, বুঝলে, এই আমাদেরই বয়সী একটি যুবক, গায়ের রং ময়লা, মাথায় খোঁজা খোঁজা চুল, এই চোখ না মুখ আছে, মানে খুব আগ্রহের চোখে তাকিয়েছেন আমার দিকে। ভয় পাওয়ার তো কিছুই নেই সে চেহারায়, জানো।
তবু যুক্তি বুদ্ধি কিছুই যেন বাদ মানল না। সমস্ত অন্তরাত্মা শিউরে উঠলো প্রচন্ড ভয়। ব্যাস, তিনিও মিলিয়ে গেলেন সঙ্গে সঙ্গে। পরদিন সকালবেলা দেখি ওই খাটের পায়ের কাছে, মানে এই যে তুমি বসে আছো যেখানে, এখানে কালো কালো আঠালো কি একটা পড়ে আছে। তাই তো মনে হয় ভাই। তারপর তারপর আসলে হাতে সময় বড় কম, বুঝলে। তারপর আর কি, এই আস্তে আস্তে আমার অভ্যেস হয়ে গেল, এখন আর ভয় লাগে না। রোজ রাতে অনেকক্ষণ গল্প গুজব হয়। তা তোমাদের সঙ্গে দেখা করার জন্য বড়ই উদ্গ্রীব ছিলেন, কিন্তু বললাম যে হাতে সময় বড় কম। যাক, এসো। ব্যাপারখানা কি বলো তো তোমার? আমাদের ভাগাতে চাও নাকি? আর তোমার ভূত সবই বুঝলো কি? আমার ভূত এলো ওই সময় বুঝতে পারছে না। দোরটা খুলে দাও। কি বলে? আরে কি ব্যাপার তোমরা? আরে খবর নেই, চিঠিপত্র নেই, একেবারে এসে হাজির। বড়দা তুমি এখন? আমি তো বাড়ি ছিলাম না, মানে সদরে গিয়েছিলাম, একটু কাজ ছিল। তা তোমরা এলে কখন? আর কি বলবো? আরে মুখ এরকম করে রেখেছো, দেখে মনে হচ্ছে তো ভূত দেখলে। মানে বড়দা তুমি এতক্ষণ? তোমরা না কি বলছো না, আমি কিছু মাথা মুন্ড বুঝতে পারছি না। ওগুলো কি হয়েছে কি? আরে আমার চেয়ারের উপর কি পড়ে রয়েছে ওগুলো? বলছি সব বলছি। তার মানে তোমরা বলতে চাইছো যে একটি ভূত এতক্ষণ ধরে আমার রূপ ধরে তোমাদের ভূতের গল্প শোনাচ্ছিল, তাই তো? তাহলে তুমি কি বলতে চাও? তোমার এই ঘরে ভূত নেই? মোটেও না। তাহলে আমি বুঝতে পারতাম না? তার মানেটা কি? মানে তুমি বলতে চাইছো এই চিঠিটা ভূত দেখার নিমন্ত্রণ করে এই চিঠিটা তুমি আমাদের লেখনি? ভূত দেখার দেখো অমূল্য, তুমি আমাকে গুলিখোর, গাঁজার ব্যাপারী আরো অনেক কিছু বলে থাকো, কিন্তু আমার তো মনে হচ্ছে এখন তোমার পকেট হাতড়ালে সেখান থেকে একটা গাঁজার কোলকে পাওয়া যাবে। পড়ো তো কি লেখা আছে। দেখাচ্ছি কি লেখা আছে। ঢপবাজি দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা গ্রাম বাংলা সম্পর্কে নানা কথা বলে থাকো, আর গ্রামে গেলে ম্যালেরিয়া জ্বরে যে আমার অচিরেই মৃত্যু হবে সেই ইঙ্গিত। এ তো সে চিঠি না, সেটা তো যে ভূত এসেছিল সেই ভূতই নিয়ে গেছে, তাই তো? এবার তোমার দাবি কি অমূল্য? না বলো না, চিঠিটাও ভূত ছিল। তাহলে তুমি কি বলতে চাও? আমি বুঝি না তুমি কেন যে এদের সঙ্গে ভিড়ে এরকম হবে, মানে তুমি কি বলতে চাও? ওই চেয়ারে ওইগুলো কি আমলকি রাজা? ওগুলো তোমাদের ছেলে মানুষের ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ মানে কি 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 না তোমার একটু লোকের বিশ্বাসকে এভাবে আঘাত করতে পারো না। আমি কি বিশ্বাস করি না করি তুমি করো না, ঠিক আছে, কিন্তু তা বলে এরকম ভাবে লোকের পেছনে লাগার তো কোনো মানে হয় না। আমি পেছনে লাগছি? পুরোপুরি এটা ষড়যন্ত্র, আর কিচ্ছু না। ষড়যন্ত্র? তুমি কি ষড়যন্ত্র বলো, তাহলে তোমার পৃথিবীকে কেন ঝুটিয়েছো আমি সেটা বুঝতে পারছি না। এখন এরকম তুমি কি বলছো? আমি কি ব্রিটিশদের হয়ে আমি তোমার না তুমি আমি খুব ভালো করে জানি তুমি খদ্দরের টুপি পরেও ক্লাবে আসো মাঝে মধ্যে, ঠিক আছে? তোমার বরং আমার খুব ভালো করে জানা যে তুমি কি আমার চেয়ে ভালো কেউ জানে না। মানে এক কথায় বলতে পারো বহুরূপী। প্রমাণ হিসেবে প্রকৃতিতে যা ফেলে রেখে যায় তাই হলো এক্টোপ্লাজম। নিজের রূপ ইচ্ছে মতো পাল্টে ফেলতে পারে, তখন সে যে কোনো মানুষের রূপ ধরতে পারে, যে কোনো মানুষের রূপ। সেদিনের পর থেকে একটু হলেও অমূল্য বড়দাকে বিদ্রূপ করাটা কমিয়েছিল, কিন্তু গলা শ্লেষ মাঝে মধ্যে বাদ মানত না। তবে অবশেষে বড়দা আমাদের কথা বিশ্বাস করেছিল আর হেসে হেসে বলেছিল,
এই হলো কপাল, বুঝলে? ভূত ভূত করে সেধে মরলাম আমি, আর দেখা পেলে তোমরা। ভাগ্যের পরিহাস ছাড়া আর কি বলবো বলো? এই ভাগ্য আমাদের না হলেই যেন ভালো হতো। যে ভূত সবার রূপ ধরতে পারে, চিঠি বদলে দিতে পারে, তখন না জানি আরো কত কি। শরৎবাবু, কে? শরৎবাবু, দরজা খুলুন, আমি জাতিস্বর। তুমি আর অজিত দুজনেই সমান, একজন ক্যাবলা আর একজন বুদ্ধির জাহাজ। তোমাদের দুজনকেই আমি দু চোখে দেখতে পাই না। মানে আমাদের দুজনের কেউই আপনার প্রিয় চরিত্র নয়, তাই তো? হ্যাঁ, ব্যাপারটা ভালো করে বুঝে নাও। সে আমি আগে থেকেই জানি, আর আমি এও জানি কি আপনার প্রিয় চরিত্র। তাকে ছাড়া তো আপনি এক ছত্রেও লিখতে পারেন না। শুনবেন কি?